হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। পরিস্থিতি আঁচ করে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটি জরুরি অবতরণ করান। বিমানে থাকা 290 জন যাত্রী সবাই নিরাপদ রয়েছেন। মঙ্গলবার সকাল 7টার দিকে TK713 নম্বর ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উড্ডয়নের 15 মিনিটের মধ্যে বিমানের একটি ইঞ্জিনে স্পার্ক লক্ষ্য করেন পাইলট। বিমানটি প্রায় 1.5 ঘন্টা ধরে আকাশে উড়ন্ত অবস্থায় থাকে। পরে সকাল 8টার দিকে নিরাপদে জরুরি অবতরণ করেন পাইলট। গ্রুপ ক্যাপ্টেন রাগিব ধারণা করছেন বার্ড হিটের কারণে এই আগুন ধরে থাকতে পারে। যাত্রীরা সম্পূর্ণ নিরাপদে আছেন। বিমান থেকে নামিয়ে তাদের হোটেলে পাঠানো হয়েছে। বিকল্প ব্যবস্থার বিষয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আদালতের রায় মেনে এবং নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট বাস্তবায়নে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ গ্রহণের উদ্যোগ নেওয়ার দাবিতে আজও উত্তাল নগর ভবন এলাকা। দর্শক, এই মুহূর্তে নগর ভবনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, আজ নগর ভবনে ঢাকাবাসীর কর্মসূচির কি অবস্থা আমাদেরকে জানাবেন। মেয়র হিসাবে দেখতে চান যে কোনো মূল্যে, অর্থাৎ যে কোনো মূল্যে আদালতের যে রায় সেটি বাস্তবায়ন দেখতে চান। একই সঙ্গে নির্বাচন কমিশনের যেই গেজেট বাস্তবায়ন চান। আমরা দেখছি যে সকাল থেকে নেতাকর্মীরা আসছেন খন্ড খন্ড মিছিল নিয়ে। মিছিলে সয়লাভ হয়ে গেছে নগর ভবনের সামনের সড়ক। স্লোগানে বারবার শুধু একটি কথাই বলছেন, 2020 সালে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট জালিয়াতির মাধ্যমে 5 আগস্টের পলায়নের পর মূলত আদালতের এই নির্দেশনায় বলা হয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে বিপুল পরিমাণে ভোট কারচুপি হয়েছে, ভোট জালিয়াতি হয়েছে, কেন্দ্র দখল হয়েছে এবং সেই কেন্দ্র দখলের যে বিষয়টি এবং ভোট জালিয়াতির বিষয়টি সেটি মূলত স্পষ্টতই প্রমাণিত হয়েছে আদালতের রায়ে। এবং এই আদালতের রায় যদি বাস্তবায়িত হয় তাহলে এই ঢাকা দক্ষিণের যে মানুষ ভোটার রয়েছেন এবং ঢাকা দক্ষিণের যারা অধিবাসী রয়েছেন তারা মনে করছেন যে নাগরিক সুবিধা নিশ্চিতের লক্ষ্যে সাবেক মেয়র বিশেষ করে সাদেক হোসেন খোকার সুযোগ্য পুত্র ইশরাক হোসেন যদি মেয়রের দায়িত্ব পালন করে তাহলে এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা অনেকাংশেই ঘুচবে। তো আমরা আন্দোলন দেখছি এবং আন্দোলন সময় যত গড়াচ্ছে আন্দোলন তীব্র থেকে আরো তীব্র হচ্ছে। এই আন্দোলন কোথায় গিয়ে গড়ায় এবং এই আন্দোলন শেষ পরিণতি কি হয় সেটি কিন্তু এখনই বলা যাচ্ছে না। আমরা পেছনেও ঠিক দেখছি যে খন্ড খন্ড মিছিল কিন্তু আসছে এবং মিছিলে পুরো এলাকা কিন্তু লোকারণ্য হয়ে গেছে। তো এই ছিল আমার কাছে নগর ভবনের সামনে থেকে সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ। স্থলপথে বাংলাদেশের কিছু পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় বিপাকে রপ্তানিকারকরা। তৈরি পোশাক ও খাদ্যপণ্যের আমদানিতে বিধিনিষেধের ফলে বাজার হাতছাড়া হওয়ার পাশাপাশি রপ্তানির খরচ 3 গুণ বেড়ে যাওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরাও বলছেন বাণিজ্য যুদ্ধের মতো পাল্টাপাল্টি ব্যবস্থা না নিয়ে কূটনৈতিক সমাধান জরুরি। জিয়াউল হক সবুজের রিপোর্ট। ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানির সহজ পথ স্থলপথ। সময় ও খরচ কম লাগায় এসব পথ দিয়েই পণ্য রপ্তানি করে বাংলাদেশ। দেশটিতে যে পরিমাণ পণ্য যায় তার প্রায় 80% যায় স্থলপথ দিয়ে। কিন্তু সেই সুযোগটি শনিবার হাতছাড়া হয়েছে ভারতের দেয়া নিষেধাজ্ঞায়। তৈরি পোশাক এবং খাদ্যপণ্য সহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক রবিবার থেকে আটকে আছে দেশের আখাউড়া, বুড়িমারি ও বেনাপোল স্থলবন্দরে। ভারতের এই নিষেধাজ্ঞায় রপ্তানি বাজার হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা। বড় একটা প্রভাব পড়বে, বিকজ ইন্ডিয়া আমাদের অ্যাজ এ সিঙ্গেল এক্সপোর্টিং ডেস্টিনেশন হিসাবে লার্জেস্ট। সো এখানে আমরা অনেক প্রোডাক্ট সেল করি। আমাদের যদি টোটাল ফিগার বলতে হয়, উই আর এক্সপোর্টিং অ্যারাউন্ড $50 মিলিয়ন পার অ্যানাম। সো এই ফিগারটা অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত হবে। এটা যেহেতু রাষ্ট্রীয় বিষয়, আমি রিকোয়েস্ট করবো বা আহ্বান করবো গভর্নমেন্টের কাছে যেন পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতে, দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে যেন এটার একটা সমাধান বের করা হয় আর কি। অর্থনীতিবিদরা বলছেন আমদানিতে নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে ভারতও। তাই পাল্টা পদক্ষেপের চিন্তা বাদ দিয়ে কূটনৈতিক সমাধানের পরামর্শ তাদের। আমাদের উচিত ছিল যে আমাদেরকে কোনো টেট ফর ট্যাট পাল্টাপাল্টি কোনো অ্যাকশন না করলেই আমাদের উই উড হ্যাভ বিন বেটার অফ। এখন
কূটনৈতিক কোনো কম্পালশন আছে কিনা সেটা আমাদের ব্যাপার না, কিন্তু বাণিজ্যের দিক থেকে আমার মনে হয় একটা ক্ষতি হচ্ছে এবং ক্ষতিটা আমাদেরই বেশি হবে। কম্পিটিশন না হয়ে একটা বাণিজ্য যুদ্ধের মতো হয়ে যাচ্ছে যে ইউএস চায়না করতেছে, আমরাও এখানে, এটা একেবারে আমাদের জন্য এটা ঠিক না। ভোক্তা স্বার্থ সুরক্ষায় অশুল্ক বাধা দূর করতে দুদেশকে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের তাগিদ দেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এনবিআর বিলুপ্তির প্রতিবাদে চট্টগ্রাম কাস্টম হাউস কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে অচলাবস্থা তৈরি হয়েছে বন্দরে। এমনিতেই কন্টেনার জটে বন্দরে 4 গুণ মাশুল আরোপ করা হয়েছে, তার উপর এ কর্মবিরতি মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। এতে দেশে বিদেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া ছাড়াও দৈনিক লোকসান হচ্ছে 200 কোটি টাকার বেশি রাজস্ব। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের 85% আমদানি রপ্তানি বাণিজ্য সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। আমদানি পণ্যের নির্ধারিত রাজস্ব আদায় করে এনবিআর এবং রপ্তানি পণ্যের ছাড়পত্র দেয় কাস্টমস হাউস। ফলে কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে ব্যাপক প্রভাব পড়েছে এই বন্দরে। কর্মবিরতির কারণে শুল্কায়ন না হওয়ায় ডেলিভারি নেওয়া যাচ্ছে না আমদানি পণ্যে, হচ্ছে না রপ্তানি পণ্যের জাহাজীকরণও। এমনিতে রোজার ঈদে 10 দিন বন্ধ সহ নানা কারণে তৈরি হয়েছে কন্টেনার জট। সেই দখল কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। ডেলিভারি তো বন্ধই, কাজ বন্ধ। মাশুল সহ যদি আপনার পণ্য ডেলিভারি পরে নিতে হয় তাহলে আমাদের আমদানিকারক বলেন, যারা ভোক্তা আছেন, আমদানিকারক তার মালের যখন কস্টিং পড়বে সেটা সে বিক্রি করার সময় সে পণ্যের উপর সেটা কস্ট করবে। পণ্যের উপর কস্ট করা মানে পরবর্তীতে সেটা ভোক্তার উপর গিয়ে বর্তাবে। ব্যবসায়ী নেতারা বলছেন, রপ্তানি বাধাগ্রস্ত হলে রিজার্ভ কমার শঙ্কা রয়েছে, ব্যাপক প্রভাব পড়বে অর্থনীতিতে। র মেটেরিয়ালস নিতে পারতেছে না বন্দর থেকে, এদিকে কাস্টম একদিকে আপনার কর্মবিরতি করতেছে, ঠিক পোর্ট এই সময়ে আবার 4 টাইমস আমাদের কাছে চার্জ বাড়ায় দিছে। আগে যেটা $48 ছিল পার ডে কন্টেইনার রেন্ট, এটা এখন $192 করে দিচ্ছে পোর্ট গত 1 মাস থেকে। আমাদের সাথে কোনো আলোচনা নেই, কিছু নাই, আমরা জানিও না এখন ব্যবসায়ীরা কোথায় যাবে। দেশের রাজস্ব আয়ের শীর্ষ প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস হাউস। চলতি অর্থ বছরের প্রতিষ্ঠানটি প্রথম 10 মাসে রাজস্ব আয় করে 62,819 কোটি টাকা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপ হয়েছে। ফোনালাপের পরে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির জন্য শিগগিরই আলোচনা শুরু করবে মস্কো ও কিয়েভ। স্থানীয় সময় সোমবার বিকেলে এই ফোনালাপ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, পুতিনের সাথে চমৎকার আলোচনা হয়েছে। ইউক্রেন ও রাশিয়া শিগগিরই আলোচনা করবে এবং এই যুদ্ধের ইতি টানবে। যুক্তরাষ্ট্রের মাধ্যমে রাশিয়া ইউক্রেন সরাসরি আলোচনায় ফেরায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে পুতিন বলেছেন, শান্তি চুক্তির জন্য ইউক্রেনের সঙ্গে কাজ করতে প্রস্তুত রাশিয়া। দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছালে নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর করা যেতে পারে, তবে সব পক্ষের জন্য গ্রহণযোগ্য ও সমঝোতা প্রয়োজন বলে মনে করেন পুতিন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।